প্রিয় দর্শক, সুইট ড্রপস রমজানের বিশেষ টক শো এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আয়োজনে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে রমজানের সুস্থতায় করণীয় চিনির বিকল্প কী। এই রমজানে আমরা নানা রকমের খাবারের আয়োজন করে থাকি এবং তার মধ্যে চিনি অন্যতম একটি উপকরণ, কিন্তু আমাদের সেই খাদ্যাভ্যাসের মধ্যেই আমাদের সুস্থতা নির্ভর করে এবং যেই খাবারগুলো আমরা জেনে বা না জেনে রমজান মাসে খাই তার অনেকগুলোই কিন্তু অস্বাস্থ্যকর। যেমন মিষ্টি জাতীয় খাবারের প্রতি ছোট বড় সবারই এক ধরনের একটা আকর্ষণ কাজ করে। আর রমজানের ইফতারে শরবত থেকে শুরু করে বিভিন্ন খাবারে অনেক বেশি চিনি ব্যবহার করা হয়। এই চিনি স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ এবং রমজানে সুস্থ থাকতে চিনির বিকল্পটাই বা কী, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টিবিদ ইসরাত জাহান আপা। আপনাকে স্বাগত জানাতে চাই আমাদের আয়োজনে। এবং প্রথমেই যে প্রশ্নটা করতে চাই আপনাকে, আমাদের শরীরের জন্য চিনির প্রয়োজনীয়তাটা ঠিক কেমন? আমাদের যেমন হচ্ছে গিয়ে প্রতিটা খাবারের একটা প্রয়োজন আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, তেমন কিন্তু চিনি থেকেও আমাদের শরীরের কিছু বিপাক ক্রিয়া হয়। যেমন যদি বলি যে আমাদের যে এনার্জি, আমরা হাঁটাচলা করছি, কাজ করছি, আমাদের যে দৌড়ঝাঁপ করা, সব কিছুর মূলেই কিন্তু আমাদের এনার্জিটা লাগে এবং এনার্জির একটা অংশ কিন্তু এই চিনি থেকে আসে। সো চিনি, অনেকেই মনে করেন চিনিটা কিন্তু নেগেটিভ ওয়েতে নেন এবং অনেকে হচ্ছে গিয়ে চিনিটাকে পজিটিভভাবে নিতে চান না, কিন্তু আসলে এটা ডিপেন্ড করবে যে ওনার আসলে স্বাস্থ্যগত অবস্থা কী সেই অনুযায়ী। কিন্তু চিনি কিন্তু প্রাপ্তবয়স্ক যারা আছেন, ইভেন কি যারা উঠতি বয়সী, সব বয়সীদের জন্য কিন্তু চিনির প্রয়োজনীয়তা। আমি আপনাকে পরের প্রশ্নটা করতেই যাচ্ছিলাম যে চিনি খাওয়ার পরিমাণ এটা কি নিয়ন্ত্রণে রাখলেই হয় নাকি একেবারে বাদ দিয়ে দিতে হয়? আসলে এটা ডিপেন্ড করে, হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে আমাদের WHO-তে কিন্তু আমাদের একটা পরিমাণ দেয়া আছে, যেমন প্রাপ্তবয়স্কদের জন্য কিন্তু 37.5 গ্রামের মতো পুরুষদের, আর মেয়েদের হচ্ছে 25 গ্রামের মতো দৈনিক। আবার হচ্ছে গিয়ে আমেরিকান ড্রাগ অ্যাসোসিয়েশন ওরা বলছে কিন্তু যে আপনার দৈনিক ক্যালোরি যেটা থাকবে তার 10% আপনি নেবেন, 10%, হ্যাঁ। তো এটা কিন্তু আমাদের একটা পরিমাণ দেয়া আছে, কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করবে আপনি যদি আপনার BMI অনুযায়ী ঠিক থাকেন, যেমন হচ্ছে আপনার উচ্চতা অনুযায়ী, আপনার বয়স অনুযায়ী, আপনার ওজনটা যদি সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু এটা। কিন্তু আপনার যদি ওজন বেশি থাকে বা ওজন কম থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই পরিমাণটা হেরফের হবে। আচ্ছা, তার মানে শরীরের প্রয়োজন অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি হতে পারে। জি। একটু এই রমজানের প্রসঙ্গে যদি আসি, এই রমজানে অনেক খাবারে আমাদের চিনির ব্যবহার হয় এবং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত চিনির ব্যবহারই হয়ে যায়। তো অতিরিক্ত চিনির ব্যবহার এই রমজানে স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলে কি? অবশ্যই দেখা যায় যে ভালো কোনো কিছুই কিন্তু আপনি পরিমাণের চেয়ে বেশি খেলে সেটা টক্সিক হয়ে যায় আমাদের বডির জন্য। আর বিশেষ করে আপনি যেটা বললেন যে রমজানে ইফতারি করার সাথে সাথেই কিন্তু আমরা যে কোনো সুইট জিনিস খাই, সেটা শরবত হতে পারে বা খেজুর হতে পারে, ফ্রুটস হতে পারে, তাই না? এটার একটা হচ্ছে যে আমাদের শরীর চায়। কেন চায়? কারণ চিনি আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয় বডিতে। চিনি আমাদের যে বডিতে গ্লুকোজটা রিলিজ করে, সুগারটা রিলিজ করে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কোষে কোষে গিয়ে আমরা যখন হচ্ছে সারাদিন ফাস্টিং থাকার পরে খুব টায়ার্ড হয়ে যাই, লেথার্জিক হয়ে যাই, তখন ও হচ্ছে ব্যাকআপ দিচ্ছে, ইনস্ট্যান্ট হচ্ছে আমাদের এনার্জি দিচ্ছে, আমরা গুড ফিল করি, আমাদের সব ধরনের সিনথেসিসের কাজগুলো শুরু হচ্ছে। সো এর জন্য আমাদের কিন্তু দেখা যায় যে ভালো লাগে ও সময়। আর চিনি অতিরিক্ত যদি খাই তাহলে কি হবে? চিনিটা কিন্তু আমাদের শরীরে কাজ করার জন্য, এই সুগারটা কাজ করার জন্য কিন্তু আসলে ইনসুলিনকে রিসেপ্টর হিসেবে কাজ করতে হয়। এখন এই ইনসুলিনটা আসে কিন্তু আমাদের প্যানক্রিয়াস থেকে। আপনি যত বেশি গ্লুকোজ খাবেন তত বেশি কিন্তু ওকে প্রডিউস করতে হবে, ইনসুলিনকে যেতে হবে যে ওকে ইনভাইট করে নিয়ে যাওয়ার জন্য। তো হয়তো কোনো কারণে আপনার বডিতে সেটা সিচুয়েশন নাও থাকতে পারে বা উৎপাদন নাও হতে পারে, তখন কিন্তু এই অতিরিক্ত চিনিটা কি হবে, আপনার ব্লাডে ঘুরতে থাকবে, তখন অবশ্যই আপনার শরীর খারাপ করবে।
তারপর হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি যদি এটা হতে থাকে তখন কিন্তু এটা কি হবে, আমাদের ফ্যাট সেলে পরিণত হবে। আমাদের ফ্যাটি লিভার হতে পারে, ডায়াবেটিক টাইপ 2 ডায়াবেটিক যেটা সেটা হতে পারে, টিজি বেড়ে যেতে পারে, আমাদের কোলেস্ট্রল বেড়ে যেতে পারে এবং ওজন বেড়ে যায়। এবং যখন ডায়াবেটিক হবে, ওজন বাড়তি থাকবে, তখন দেখবেন যে কোনো কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজগুলো কিন্তু সে ইনভাইট করবে। সো ইনডাইরেক্টলি কিন্তু এই একটা অতিরিক্ত খাবার কারণে কিন্তু অনেক ধরনের ডিজিজগুলো আমরা আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে এই রমজানের চিনির বিকল্প কি হতে পারে? অবশ্যই আমরা হচ্ছে আমাদের আশপাশে কিন্তু অনেক ধরনের বিকল্প পদ্ধতিতে চিনির ব্যবহার আমরা দেখে থাকি। কারণ নর্মাল চিনি থেকে আমাদের যতটুকু হচ্ছে গিয়ে বডিতে ক্যালোরি আসে, সেই ক্যালোরিটা কিন্তু অন্যান্য ধরনের যে সুইটনারগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা কম ক্যালোরিটা পাই। আমাদের মেইন টার্গেট কিন্তু হচ্ছে ক্যালোরি। সো ক্যালোরি, চিনির কিন্তু হচ্ছে একটা আমাদের কার্বোহাইড্রেট দিচ্ছে আর একটা হচ্ছে ক্যালোরি দিচ্ছে। সো আমাদের যখন ক্যালোরির পরিমাণটা কমে যায় সেটা কিন্তু আমাদের জন্য সেফ থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সিম্পল সুগার যেটা আমরা বলি, যেটা আমাদের শরীরে স্পাইক করে, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং রক্তে সুগারটা দিয়ে দিচ্ছে। তো ওটা কিন্তু আবার আমাদের শরীরের জন্য ভালো হচ্ছে না। যেটা হচ্ছে কমপ্লেক্স, যেটা আস্তে আস্তে রিলিজ করছে, অনেকক্ষণ ধরে আমাদের বডিতে আসছে, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য সেফ। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আমরা জানছি এই রমজানের সুস্থতায় আমাদের কি করণীয় হতে পারে, চিনির বিকল্প কি হতে পারে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ফিরছি একটি ছোট বিরতি পরে। প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি সুইট ড্রপস রমজানের বিশেষ টক শোতে। আজকে আমরা কথা বলছি রমজানের সুস্থতায় করণীয় কী এবং চিনির বিকল্প কী, এবং আমাদের সঙ্গে আছেন পুষ্টিবিদ ইসরাত জাহান আপা। আপনার সঙ্গে বিরতিতে যাবার আগে বলছিলাম যে রমজানে যে শরবত বা চিনির ব্যবহার বিকল্প কী হতে পারে। এখন তো বাজারে বিভিন্ন ধরনের ক্যালোরি মুক্ত সুইটনার আছে, লিকুইড সুইটনারও পাওয়া যাচ্ছে। এগুলো কি চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, স্বাস্থ্যগত অবস্থার উপর ডিপেন্ড করে অবশ্যই উনি নিতে পারেন, ঠিক আছে। কিন্তু অবশ্যই এটা নিজে ডিসাইড না করে আমার মনে হয় কোনো জনস্বাস্থ্য প্রতিনিধি বা ফিজিশিয়ান যারা আছেন, হ্যাঁ, যে যদি কারো স্পেশাল অবস্থা থাকে আর কি, মানে কোনো ডিজিজে থাকেন, তাহলে অবশ্যই তার যে কনসালটেন্ট আছে তার সাথে কথা বলে উনি সেটা নিতে পারেন। এবং পাশাপাশি আমরা কিন্তু অন্যান্য যে খাবারগুলো আছে, অন্য খাবার থেকেও কিন্তু আমাদের মিষ্টি আসে। তার মানে যিনি চিকিৎসক তার পরামর্শ অনুযায়ী আমরা এই ব্যবহারটা, মানে বিকল্প যেই চিনির বা সুইটনার যেটাই বলি আমরা, সেটা ব্যবহার করতে হবে। এই রমজানে ডায়াবেটিক রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে ওনাদের মেইন প্রবলেমই কিন্তু থাকে হচ্ছে গিয়ে এই সুগার নিয়ে। সো যেহেতু এই সুগারটা তাদের বডিতে হচ্ছে ঠিকমতো কাজ করতে পারে না বা ইনসুলিন সিক্রেশন হচ্ছে না, সো তাদের কিন্তু আসলে এই খাবারগুলো, কার্বোহাইড্রেট বা সুগার জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো একটু পরিমাপ করে খেতে হবে। অনেকেই একটু প্রবলেমে ভোগেন যে হচ্ছে গিয়ে ইফতারিতে আমি আসলে শরবত খেতে পারবো কিনা, খেজুর খেতে পারবো কিনা, বা শরবতটা খেলে কি দিয়ে খাবো। তো আপনি যেটা বলছেন যে অল্টারনেট সুইটনার দিয়ে কিন্তু আমরা খেতে পারি শরবতটা, যদি সেটা সেফ হয় বডির জন্য, উনি যদি নিশ্চিত হয়ে থাকেন। পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা আখের গুড় দিয়ে আমরা কিন্তু খেতে পারি, ওটার কিন্তু হচ্ছে গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম। সো হচ্ছে গিয়ে এটা সেফ ওনার জন্য। ডাবের পানি আমরা খেতে পারি। খেজুর খেতে পারবে যদি নিয়ন্ত্রণ থাকে ডায়াবেটিস, সেক্ষেত্রে হচ্ছে ছোট ছোট কিন্তু 2টা খেজুর খেতে পারবে, বড় হলে একটা খেজুর খাবেন উনি। ফ্রুটস খেতে পারেন, বিভিন্ন ধরনের ফল, কম মিষ্টি জাতীয় ফল যেগুলো আছে, যেমন নাশপাতি, পেয়ারা, তরমুজ, আমড়া, জাম্বুরা, বেলের শরবত খেতে পারেন, তাই না? এবং আমি বলবো যে একটু ফলটা যদি 2-3 কালারের হয়, পাকা পেঁপে, আনারস এরকম টাইপের যদি দিয়ে, এবং একটু দই দিয়ে একটু গার্নিশ করা হয়, তাহলে প্রোবায়োটিকটাও থাকে, ক্যালসিয়ামের একটা গুড সোর্স থাকে, সেখান থেকে একটা ব্যালেন্স খাবার হয় আর কি তার জন্য। আবার অনেক সময় একটু চেঞ্জ করে উনি হয়তো ছোলা মুড়ি হচ্ছে গিয়ে ওরকম আলাদাভাবে না খেয়ে সেটার মধ্যে একটু সালাদ নিয়ে, ফ্রুটস নিয়ে কিন্তু আমরা খেতে পারি বিভিন্ন ধরনের। তাহলে হয় কি যে ওয়ান ডিশ আমরা যেটা বলি, ডায়াবেটিক পেশেন্টের জন্য অনেক ধরনের খাবারের আয়োজন না রেখে একটা খাবার, কিন্তু ওটার মধ্যেই বিভিন্ন ধরনের জিনিস থাকবে, একটা প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, ভিটামিনস থাকবে, মিনারেলস থাকবে, ঠিক আছে, কালারিং সবজি, ফল এগুলো থাকবে। উনি যেন এভাবে খেলে আমরা কিন্তু
ইয়েও খেতে পারি, স্যুপও খেতে পারি। এখন স্যুপটা যেমন হচ্ছে গিয়ে যেহেতু বডি ডিহাইড্রেট থাকে, সো হচ্ছে অবশ্যই হচ্ছে উনি যেটা করবেন যে একদিন স্যুপ রাখতে পারেন, সেই স্যুপের মধ্যে অবশ্যই হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের সবজি দিতে পারেন, একটু মুরগির বুকের মাংস থাকতে পারে, চিংড়ি মাছ থাকতে পারে প্রোটিনের একটা অংশ, বা ডিম থাকতে পারে, এভাবে দিয়ে উনি খেতে পারেন। এবং শরবতের ক্ষেত্রে বলবো অবশ্যই যাতে ছেঁকে যে পানি খাওয়ার আমাদের প্রবণতা শরবতে, সেটা না করে যে হালকা পাল্প থাকে সেই পাল্পটা যাতে থাকে, তাহলে হয় কি এটা সলিউবল ফাইবার, আমাদের হচ্ছে অনেক সময় রোজা রাখতে কনস্টিপেশনের প্রবলেম হয়, সো সেটা কিন্তু অনেকাংশে রোধ করা সম্ভব। আচ্ছা, এটা নিশ্চয়ই যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, রোজা রাখছেন, তাদের জন্য ভীষণ উপকারে আসবে এই পরামর্শগুলো, যে তাদের ডায়াবেটিক থাকা সত্ত্বেও ইফতারিতে কেমন করে ভ্যারাইটি থাকতে পারে এবং তারা কীভাবে সুস্থ থাকতে পারেন। অনেক সময় যেটা অনেকের ধারণা যে এই যে সুইটনারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে মিষ্টি জাতীয় খাবার যেমন পায়েস বা পিঠায় ফিন্নি এরকম রান্না করলে স্বাদের একটু পরিবর্তন হয়, কিন্তু আসলে কি স্বাদের পরিবর্তন হয়? আসলে আমাদের দেশে অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায় আর্টিফিশিয়াল সুইটনারের। এক এক ধরনের সুইটনার থেকে কিন্তু এক এক ধরনের প্রপার্টিস থাকে। তো এটা ডিপেন্ড করবে যে আসলে উনি কোন ধরনের সুইটনার বা কোন ব্র্যান্ডের সুইটনার খাচ্ছেন সেটার উপরে, যে আসলে স্বাদের তারতম্য হচ্ছে কিনা। অনেকে কিন্তু অনেক পেশেন্ট আমার কাছে বলেন ওনারা যে ব্র্যান্ড ব্যবহার করেন তাতে সমস্যা হচ্ছে না, আবার অনেকে এসে বলেন যে একটু তিতকুটে ভাব লাগে, হ্যাঁ খেতে পারে না অনেকে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, এই ধরনের এটা রান্নার প্রসেসের উপরও কিন্তু ডিপেন্ড করে। এটা কিন্তু আমাদের পেশেন্টদেরকে বুঝতে হবে, জনসাধারণকে, যে আমি যদি সেফ খেতে চাই তাহলে কিন্তু চুলার উপর রান্না অবস্থায় কিন্তু এগুলো দেয়া যায় না। রান্নাটা শেষ করার পরে কিন্তু আমি যখন উঠিয়ে নিলাম তখন কিন্তু এই আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে আপনি এটা নেড়ে নেবেন, ঠিক আছে, এটা অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু এর গুণগত মানটা খুব ভালো থাকে, তখন স্বাদটাও ভালো থাকে। আচ্ছা, আমরা ইফতারির কথা বলছিলাম যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের, এবং সুইটনারের ব্যবহারের কথাও বলছিলাম, কিন্তু ওভারঅল যদি আপনাকে জিজ্ঞেস করি সার্বিক দিক থেকে মিলে এই রমজানে আমাদের খাদ্যাভ্যাস আসলে কেমন হওয়া উচিত, মানে সেটা মিষ্টি জাতীয় খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের জীবনযাপনের জন্য খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? খাদ্যাভ্যাসের বলবো যে আমাদের কিঞ্চিত একটু দুটো জিনিস চেঞ্জ হয়, সেটা হচ্ছে সময়টা। কারণ হচ্ছে অন্য সময় হচ্ছে আমরা সারাদিন হচ্ছে খাবারের সময়টা পাই, এই সময় যেহেতু আমরা ফাস্টিং থাকি এবং সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত আমাদের খাবারের সময় থাকে, এবং তার মধ্যে হচ্ছে রাতে একটু ঘুমানোর সময়ও থাকে। সো আমাদের টোটাল ক্যালোরিটা চাহিদা কিন্তু আসলে ইফতারি, রাতের খাবার এবং সেহেরি, এই তিনটাতে মিট আপ করতে হয়। বাট কষ্টের বিষয় হচ্ছে অনেকে আমরা ইফতারিতে এত বেশি খেয়ে ফেলি, দেখা যায় রাতের খাবারটা স্কিপ করে যায়, আবার সেহরি খাই। আবার অনেকে কিন্তু দেখবেন সেহরিও স্কিপ করে যায়। সো তাতে কি হয়, আমাদের যে ক্যালোরিটা এটা কিন্তু হচ্ছে গিয়ে কম্প্রোমাইজ হয়, আমাদের নিউট্রিশনটা কিন্তু আসলে প্রপারলি এরকম দিনের পর দিন হতে হতে কিন্তু আপনার হচ্ছে নিউট্রিশন ইমব্যালেন্স হয়ে যায়। সো এটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আসলে আমি কতটুকু খাবার কি থেকে নিচ্ছি, বিশেষ করে হচ্ছে মেনুর সিলেকশন করা। যেমন আমাদের এই সময় ট্রেডিশনাল যে খাবারগুলো হয় সেগুলো ম্যাক্সিমামই কিন্তু অতিরিক্ত তেলে ভাজা যে খাবারগুলো, তাই না? তো এটা যদি আমরা একটু কুকিং প্রসেসটা একটু চেঞ্জ করি তাহলে কিন্তু এটা হেলদি করা সম্ভব। কারণ আমাদের পুষ্টিবিদ আমরা সবসময় নেগেটিভ কথা বলে এটা খাবেন না, ওইটা খাবেন না, বাট আমি সবসময় বলতে চাই আপনি খাবেন কিন্তু প্রসেসটা চেঞ্জ করেন। যেহেতু আলুর চপ আপনি খাবেন, তো আপনি যখন আলুর চপটা আমরা কী করি, বেসন দিয়ে সবসময় রান্না করি, এবং এটা করলে অবশ্যই আপনি ডুবো তেলে ভাজতে হবে, আপনি শ্যালো ফ্রাই করতে পারবেন না। বাট আপনি আলু চপটা করার সময় যদি উপরে হচ্ছে ব্রেড ক্রাম্বটা দিয়ে ডিম দিয়ে আপনি হচ্ছে এটার কোটিংটা করেন, তাহলে কিন্তু আপনি শ্যালো ফ্রাই করতে পারবেন। অল্প তেলের মধ্যেই কিন্তু এটা হচ্ছে, এবং আপনি টিস্যুতে রেখে অতিরিক্ত তেলটা চাপা দিলেও কিন্তু এটা চলে যাচ্ছে। সো এটা কিন্তু হেলদি। এবং আপনি যদি ছোলা খান, আমরা যে ঘুগনি বা ছোলা খাই, এটা কী করি, মশলার মধ্যে অনেকক্ষণ কষিয়ে রান্না করি, তাই না? তো এটা খাওয়ার পরেই দেখা যায় ইনডাইজেশনে আমাদের সমস্যা হয়। সো আমরা যদি ছোলাটা একটু সিদ্ধ করে নিই, আলুটা সিদ্ধ করে ছোট ছোট কেটে এটার সাথে টমেটো, শসা কুচি, লেটুস পাতা, অন্যান্য যেইগুলো আছে, একটু বিটও আমরা দিতে পারি, এভাবে করে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে যদি একটু গার্নিশ করে একটু সরিষার তেল দিতে পারি, কেউ যদি অলিভ অয়েল পছন্দ করে সেটা দিতে পারেন, দিয়ে আপনি কিন্তু চমৎকারভাবে এটা বুটটা খেতে পারেন। এটা কিন্তু হেলদি। অবশ্যই কিন্তু এখানে ভিটামিন সি বা লেবুর রস আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে হবে কি আয়রনটা শোষণ হবে খুব তাড়াতাড়ি, ছোলাতে যে আয়রনটা থাকে। হ্যাঁ, তো এভাবে যদি একটু কুকিং প্রসেসটা আমরা একটু ডিফারেন্ট করি তাহলে আমাদের ক্যালোরির চাহিদাও যেমন পূরণ হয়, আমরা কম্প্রোমাইজ করতে পারি, এটা কন্ট্রোল করা সম্ভব, এবং 30টা রোজায় কিন্তু ভাজা পোড়া খেয়েও আমরা কিন্তু ভালো থাকতে পারবো।
এই বিষয়ে একটু আপনাকে প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে যে আমাদের তো প্রচলিত ভাজা পোড়া খাবারের একটা কি বলবো, একটা রেওয়াজই আছে আমাদের দেশে। আর আপনি বলছিলেন যে আমরা অনেক বেশি খেয়ে ফেলি। আমাদের এই 10-12 ঘন্টা রোজাতে বা রোজা রাখার পরে আসলে আমার শরীরে ঠিক কতটুকু ক্যালোরি দরকার, এইটা আমি পরিমাপ করতে পারবো কিভাবে? আসলে এটা ডিপেন্ড করে যে আমরা প্রাপ্তবয়স্কদের জন্য বলি, ছেলেদের যেমন 2200 থেকে 2400 কিলো ক্যালোরি, মেয়েদের 1800 থেকে 2000 কিলো ক্যালোরির মতো বলি আরকি। তো এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কি ধরনের কাজ করেন, আপনার ওজন কেমন সেটার উপরে। ওজন যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা একটু কম ক্যালোরি এটা করব। নরমালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। ধরেন আপনি 1000 কিলো ক্যালোরি বা 1500 কিলো ক্যালোরি আপনি খেতে চাচ্ছেন। তো এখন ৩ টা মিল আপনার আছে। তো আমরা হচ্ছে 500-500 করে এটা ভাগ করতে পারি। রাইট? কিন্তু দেখা যায় ইফতারিতে বসলে আমাদের যে ছোট্ট একটা আলুর চপ খাই সেখান থেকেই কিন্তু আপনার মোটামুটি, যদি আপনি বেসন দিয়ে তৈরি করা হয় সেটা, তাহলে মোটামুটি কিন্তু এখান থেকে 300-350 কিলো ক্যালোরি চলে আসে। তো আপনাকে যদি 500 কিলো ক্যালোরি বলি, এটার সাথে তো আপনি আরো অনেক কিছু খাবেন। তাই না? সো হচ্ছে গিয়ে কিভাবে আপনি এটা কন্ট্রোল করবেন? তো ইফতারির টাইমটা আমরা একটু 700-800 কিলো ক্যালোরি রাখতে বলি। বাকিটা হচ্ছে অন্যান্য সময়। যেমন রাতের বেলা অনেকেই একটু কম খাবার খান। হয়তো কেউ হচ্ছে গিয়ে দই চিড়া খেয়ে নিচ্ছেন বা অল্প একটু ভাত দিয়ে সবজি দিয়ে খেয়ে ফেলছেন। তাই না? অনেকে স্কিপও করে যান। তো যাদের আসলে ইফতারিটা খুব বেশি খাবার হয়ে যায় যেদিন, তাদেরকে রাতের খাবারটা না খেয়ে একবারে সে সেহরিটা খেতে পারে। তবে ভালো হয় যে ৩ বেলাতেই আলাদা, আলাদা করে খেলে হয় কি, আমাদের শরীরটা তো একটা মেশিন। তো স্টমাকটাকে সারাদিন আপনি হচ্ছে উপোস করার পরে যখন হচ্ছে একটা খাবার আপনি ওকে দেবেন, তাহলে ওর তো আসলে ক্ষমতা থাকতে হবে সেটা হজম করার জন্য। খুব বেশি দিলে সেটা কিন্তু মেশিনটা কি প্রেশার পড়ে যায়। সো অল্প, অল্প করে দিলে আমাদের শরীরটা রিসিভও করতে পারে, হজমও করতে পারে খুব সহজে। কারণ রোজার মাসে ম্যাক্সিমাম পেশেন্টই আমরা পাই হচ্ছে ইনডাইজেশনের পেশেন্ট। পেটের বিভিন্ন ধরনের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, আমাশয় হয়। আইবিএস এর প্রবলেমে যারা ভুগছেন তাদের তো সমস্যা হয়। সো এই ইনডাইজেশনগুলো সবই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এই ব্যালেন্স করে না খেতে পারার কারণে। আচ্ছা, একদম শেষের দিকে আমরা আজকের আয়োজনের শেষ প্রশ্নটা যদি করি, আমরা যখন এই ক্যালোরি মুক্ত সুইটনারগুলো ব্যবহার করছি, অনেক সময় পরিমাণটা ঠিক বুঝে উঠতে পারি না, যার জন্য আপনি বলছিলেন যে অনেকেই কমপ্লেন করে যে আমার সুইটনারটা একটু তেতো মনে হচ্ছে। তো এইটার কি কোনো পরিমাণ আছে বা পরিমাপ করার কোনো পদ্ধতি আছে যাতে করে আমি মিষ্টি জাতীয় খাবারগুলো একটু নিয়ন্ত্রণে রাখতে পারি? আসলে প্রতিটা সুইটনারে দেখবেন যে পিছনে কিন্তু তার লেভেল দেয়া থাকে যে আপনি কিভাবে ব্যবহার করবেন, কয় ফোঁটা ব্যবহার করবেন বা কয় চামচ ব্যবহার করবেন। সো আমি যখন একটা ডিশ রান্না করব, দেখা যায় যে ওখানে কিন্তু পার পার্সন পার সার্ভিং দেয়া থাকে। হ্যাঁ, ওনাকে একটু বুঝে নিতে হবে এই জিনিসটা, যে আমি হয়তো 6 জনেরটা রান্না করলাম, ঠিক আছে? কিন্তু ওখানে কিন্তু দেয়া আছে যে 1 বাটি বা 200 ml পরিমাণ বা 250 ml এ আপনি হচ্ছে 2 ফোঁটা দিতে হবে। তো ওনার হিসাব করে ওটা বুঝতে হবে। তো একটাতে যদি 2 ফোঁটা হয় তাহলে হচ্ছে 6 জনের জন্য আপনি কতটুকু দিবেন? আপনি একটু কম দিয়ে নিবেন আগে। দিয়ে আপনি হচ্ছে মিক্স করে আগে আপনি খেয়ে একটু দেখবেন। তারপর হচ্ছে পরবর্তীতে দরকার হলে আপনি অ্যাড করতে পারবেন এটার সাথে। আর যেটা বললাম যে আমাদের দেশের মানুষের ম্যাক্সিমাম পেশেন্টকে আমি দেখি যে চুলায় এটা ব্যবহার করে। ঠিক আছে? একদম মানে জাল দিতে থাকে। এটা কিন্তু আসলে ঠিক নয়। এটার জন্যই কিন্তু এটার টেস্টটা আসলে ম্যাক্সিমাম চেঞ্জ হয়ে যায়। এবং উনি যদি ওই যে হিসাব করার কথা বললাম, ওভাবে হিসাব করে যদি উনি একটু দেখেন, কারণ একেকটা সুইটনারে কিন্তু এক ধরনের মিষ্টতা থাকে। কারো হচ্ছে গিয়ে কম থাকে, কারো বেশি থাকে, কারো ব্যালেন্স থাকে, হ্যাঁ? তো উনি যারা যেভাবে হচ্ছে বলছে, সে যে ব্র্যান্ডেরটা ব্যবহার করছে সেই অনুযায়ী কিন্তু নির্দেশিকা পালন করে ওনাকে ব্যবহার করতে হবে। এবং অবশ্যই তো যদি কোনো কনফিউশন থাকে, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে উনি জেনে নিতে পারবেন। আপা, অসংখ্য ধন্যবাদ। আমরা এই রমজানের সুস্থতায় আমাদের কি করণীয় সেই বিষয়ে আপনার সঙ্গে জানলাম। আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটি ব্যবহৃত হয় রমজানে মিষ্টি জাতীয় জিনিসের জন্য, সে চিনির বিকল্প কী হতে পারে সেই বিষয়ে জানলাম। আপনার সময় এবং আপনার পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর প্রথম আলোকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, আমরা সুইট ড্রপসের সৌজন্যে রমজানের সুস্থতায় করণীয় কি এই বিষয়ে আলোচনা করলাম। সুইট ড্রপস একটি ক্যালোরি মুক্ত লিকুইড সুইটনার। এর 1 ফোঁটা 1 চা চামচের সমান মিশ্রতা দেয় এবং এটি দিয়ে চা, কফি ও অন্যান্য মিষ্টি জাতীয় দ্রব্যও তৈরি করা যায়। সুইট ড্রপস ডায়াবেটিক ও স্বাস্থ্য সচেতন সবার জন্যই উপযোগী।
এই রমজানে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি।